নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হলে দ্রুতই রোডম্যাপ, সরকারের ১০০ দিন পূর্তিতে ডক্টর ইউনূসের ভাষণ। রাজনীতির আকাঙ্ক্ষা নেই সরকারের, পররাষ্ট্র উপদেষ্টা, সব দলের সমান সুযোগ নিশ্চিতের আশা ব্রিটিশ প্রতিমন্ত্রীর। কাল ট্রাইব্যুনালে তোলা হচ্ছে ১০ সাবেক মন্ত্রী সহ ১৪ জনকে, গুম ও নির্যাতনের শিকার আরও ৭ জনের অভিযোগ। দেশে খেলাপি ঋণ ২,৮৫,০০০ কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংক। ৩ কারণে অর্থনীতির ঝুঁকি বাড়ছে, সিপিডি। আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দেশবাসী খুব দ্রুত নির্বাচনী রোডম্যাপে পাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, আপনার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন। সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। রাজনীতি নিয়ে নিজেদের কোনো উচ্চাভিলাষ নেই। সংস্কার শেষে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে সরে যেতে চায় অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। এর আগে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস একটা দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন যাতে রাজনীতিতে সব দলের সমান সুযোগ নিশ্চিত হয়। তামজিদ সুমনের রিপোর্ট। ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট রোববার পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় অর্থনীতি ও বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আলোচনা করেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন বলেন, রাজনৈতিক দলগুলোর লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে ইউনূস সরকারকে সহযোগিতা করবে তার দেশ। একটি ভালো গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করতে চায় যুক্তরাজ্য। ইউনূস সরকার দেশের রাজনৈতিক পরিবেশে সব দলগুলোকে সমান সুযোগ নিশ্চিত করবে এমন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে প্রত্যাশা করছি। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন করবে যুক্তরাজ্য। তারেক রহমানকে দেশে ফেরানোর প্রসঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, তারা একক বিষয়ে কোনো কথা বলেননি, তবে সরকার চাইলে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। কোনো ব্যক্তিগত বিষয়ে কথা বলিনি আমরা। প্রত্যাবাসনের বিষয়গুলোতে সরকার চাইলেই সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচন দিয়ে সরে যেতে চান তারা। আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না, কারণ কতগুলো কমিশন কাজ করছে, তাদের রিপোর্ট তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কত তাড়াতাড়ি আমরা আসলে এই কাজটা করতে সক্ষম হব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ভিসা প্রসেস সম্পন্ন হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবে মন্ত্রণালয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার বিকেলে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বাসভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল জানায়, ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব দেন। এই সময় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ভারত শেখ হাসিনাকে আবারও এদেশের রাষ্ট্র ক্ষমতায় ফেরাতে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমরা প্রতিদিন পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের যে মিডিয়া যে ধরনের অপপ্রচার করা হচ্ছে, স্বাধীন সার্বভৌমত্বে যদি বিশ্বাস করতে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করত না। জুলাই আগস্ট গণহত্যা মামলায় আগামীকাল আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী ও 2 উপদেষ্টা সহ 14 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাজির করা হবে। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে তারা কারাগারে আছেন। এদিকে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরও 7 জন কর্মী সমর্থক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। রিপোর্ট করছেন হাসান জাভেদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সহস্রাধিক ছাত্র জনতা হত্যার শিকার হন। এসব ঘটনায় শতাধিক অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতোমধ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে কয়েকটি মামলাও করেছে প্রসিকিউশন। সেসব মামলা ও অভিযোগের তদন্ত করছে তদন্ত সংস্থা। এসব মামলায় গ্রেফতার দেখানো 14 জনকে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। প্রথম তাদের হাজিরার জন্য আছে যে 46 জনের বিরুদ্ধে প্রথম গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাদের মধ্যে থেকে কালকে হয়তো 14 জনকে আমরা পাচ্ছি, এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে। তারা আসবেন তদন্ত রিপোর্টের জন্য, যদিও দিন ধার্য আছে। স্বাভাবিকভাবেই 1 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট তো সমাপ্ত হবে না, সেজন্য তদন্ত সংস্থার পক্ষ থেকে আমাদের কাছে বলা হয়েছে সময়ের কথা। সেই সময়ের জন্য আমরা সময় চাইব। তাদের পক্ষে যদি কোনো আইনজীবী তারা নিযুক্ত করেন, সেই আইনজীবীরা থাকবেন। যাদের হাজির করা হবে তারা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ফারুক খান, জুনায়েদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এদিকে 7টি আলাদা অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ 53 জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার হলো স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে ছাত্র শিবিরের 10 নেতাকর্মী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণটা দিন দিন বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য বলছে, ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ 2,85,000 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে আরও বাড়তে পারে এই সংখ্যা। এক্ষেত্রে ঋণ খেলাপিদের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হওয়ার পরামর্শ তাদের। হাসানুল শাওনের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে ঋণ নিয়ে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এসবই এখন খেলাপি হিসেবে চিহ্নিত হতে শুরু করেছে। ফলে ব্যাংক থেকে বিতরণ করা ঋণের প্রায় 17% বর্তমানে খেলাপিতে পরিণত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের দেয়া সবশেষ তথ্য মতে দেশের ব্যাংকগুলোতে এখন খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন এতদিনে খেলাপি ঋণ এবং ব্যাংক খাতে দুরবস্থার সঠিক চিত্র বের হয়ে আসছে, যা বেশ ভীতিকর। যে ঋণগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই তথ্যগুলো কিন্তু এখন আসেনি, আর অতি ঝুঁকিপূর্ণ ঋণগুলো আসলে ফেরত পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। তো সুতরাং সমস্ত তথ্য একসঙ্গে করলে দেখা যাবে যে প্রায় 4 লক্ষ কোটি টাকার বেশি আসলে খেলাপি ঋণ আমাদের আছে। এই যে বিজনেস অ্যাসোসিয়েশন গুলা, তখন তারা ব্যবসায়ীরা বলবে না যে আমাদের ব্যবসা বাণিজ্যের সে পরিবেশ নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে আমরা এটা ক্ষতি, আমার কারখানা বন্ধ করে রাখতেছি। এই অবস্থায় চলতে থাকলে খেলাপি ঋণের জন্য দুঃসংবাদ, এটা দুঃসংবাদ হবে এবং এটা বাড়তে থাকবে। এ অবস্থায় ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ ঋণের তথ্য নিয়মিত এবং সঠিকভাবে পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। যে যেখানেই থাকুক না কেন, পলায়া থাকুক বা দেশে থাকুক বিদেশে থাকুক, কিন্তু তার কাগজপত্র তো এখানকার অ্যাপ্লিকেশন গুলো, সমস্ত দরখাস্ত গুলো কাগজপত্র যদি আপনি চেক করেন, সেখানে দেখবেন যে আপনার জাল দলিল দিয়া, জাল কাগজপত্র দিয়া কারা কারা নিয়েছে, এদের তো বাইর করা ইজি, এটা ব্যাংক নিজেই বাইর করতে পারে। এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণের যে অভিশাপ তৈরি হয়েছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আসলে আমাদের এই মুহূর্তে যে ব্যাংকিং খাতে সংস্কার কার্যক্রম চলছে সেটাকে আরো শক্তিশালী করতে হবে এবং খুব দ্রুত কিছু চিহ্নিত খেলাপি, যাদের আসলে কাজই আসলে খেলাপি হওয়া, তো তাদেরকে চিহ্নিত করে আসলে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকার পরিবর্তনের পর ব্যাংক খাত সংস্কারে পদক্ষেপ নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র আগামী দিনে আরও বেরিয়ে আসবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমানে দেশের সবচেয়ে বড় স্বৈরাচারী প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক, এমন মন্তব্য করে ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি ব্যবসা বাণিজ্যে বাধা সৃষ্টি করছে। রাজধানীতে সিপিডির আলোচনায় ব্যবসায়ী নেতারা আরও বলেন, এখনও সরকারি সেবায় সীমাহীন দুর্নীতি দেশের উন্নয়নের পথে বড় বাধা। সিপিডির গবেষণা বলছে, উচ্চ মূল্যস্ফীতি এবং বেড়ে চলা দারিদ্র্য ও বৈষম্য আগামীতে দেশের অর্থনীতিতে ঝুঁকি তৈরি করবে। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। বাংলাদেশের ব্যবসার পরিবেশ সংস্কার বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই আলোচনা অনুষ্ঠান, যাতে সংস্থাটি জানায় দুর্নীতি এবং অদক্ষ আমলাতন্ত্র দেশের ব্যবসার পরিবেশের জন্য সবচেয়ে বড় বাধা। দেশে অপরাধ এবং সহিংসতার কারণে ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দাভাব, বেকারত্ব, জ্বালানি সংকটও অনিশ্চয়তা বাড়াচ্ছে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, দেশে আস্থা রাখার মতো ব্যবসার পরিবেশ নেই। আমরা একটা দেশ হিসেবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, এন্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। The small amounts, people who'd stop your 500 টাকার জন্য সরকারি দপ্তরে ফাইল আটকে রাখে, যা বড় ভোগান্তিতে ফেলে আমাদের। তাই সবার আগে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি মুক্ত করতে হবে। There are layers of corruption issues. এ সময় ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, রাজনৈতিক দুর্বৃত্তায়নে দেশের অর্থনীতি ধ্বংস হয়েছে, তাই সবার আগে রাজনীতিতে সংস্কার প্রয়োজন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের কিছু নীতির কড়া সমালোচনা করেন তিনি। সেন্ট্রাল ব্যাংক আন্ডারটেক অল দ্য রেসপন্সিবিলিটি। বাংলাদেশ ব্যাংক যেন একাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সব দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা অনেকটা বোকার স্বর্গে বসবাস করার মতো বিষয়। ভুল নীতি চাপিয়ে দিয়ে বর্তমানে বাংলাদেশ ব্যাংক সবচেয়ে বড় স্বৈরাচারী আচরণ করছে। এ ধরনের স্বৈরাচারী আচরণ বন্ধ হওয়া উচিত। সেন্ট্রাল ব্যাংক টেক দিস ডিক্টেটরিয়াল সিস্টেম অ্যাওয়ে। অন্তর্বর্তী সরকার দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। জনগণের সাথে সম্পৃক্ততা নিয়ে বিতর্ক হতেই পারে, তবে একটি বিষয় স্পষ্ট, অন্তর্বর্তী সরকারের প্রতিটি সদস্যের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো ঘাটতি নেই। আলোচনায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, অপরিকল্পিত 100টি নয়, বরং কার্যকর 5-10টি অর্থনৈতিক অঞ্চল নিশ্চিতে কাজ চলছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দেশে এই মুহূর্তে 1,08 লাখ বেকার রয়েছে। তার মধ্যে গ্র্যাজুয়েটের সংখ্যা 26 লাখ। 2 বছরের মধ্যে 5 লাখ কর্মসংস্থান করা হবে। এর মধ্যে 86,277 জনকে চাকরি দেওয়া হয়েছে। সচিবালয়ে 100 দিনের কার্যক্রম নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের এসব তথ্য জানান। উপদেষ্টা বলেন, বিসিবিকে রাজনীতিকীকরণ করা হয়েছে, তা না হলে বিসিবিতে পরিবর্তন করতে হতো না। এটা সত্যি যে বিসিবি এখন জোড়াতালি দিয়ে চলছে, তবে নতুন পরিচালক নিয়োগের মাধ্যমে স্থবিরতা কাটানোর চেষ্টা অব্যাহত আছে। 100 দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে। যে পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেটা ভঙ্গুর অবস্থা ছিল। আগামী 3 মাসে সরকার দ্বিগুণ কাজ করতে পারবে বলেও প্রত্যাশা তার। আমি বলবো যে 100 দিনের মধ্যে 30 দিন হয়তো একদম মন্ত্রণালয় কেন্দ্রিক যেই পলিসি কাজগুলো সেগুলো করার আমরা সুযোগ পেয়েছি। বাকি সময়টা আমাদের বিভিন্ন সমস্যা সমাধানে আসলে গেছে এবং একটা ট্রানজিশন পিরিয়ড এরকমই হওয়ার কথা, এটাই স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করেছি। তবে আমি মনে করি যে আগামীর যে 3 মাস, সেই 3 মাসে আমরা এই 3 মাসে যতটুকু কাজ করছি এর থেকে দ্বিগুণ কাজ করতে পারবো। আগামী বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ে ফিরছে 2012 সালের কারিকুলাম, আর অনেকটা আগের মতোই হবে মূল্যায়নও। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে একথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। জানুয়ারি থেকে মিড ডে মিলও ফিরছে বলে জানান তিনি। প্রাথমিকে মানসম্পন্ন শিক্ষক নিয়োগ ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই জানিয়ে উপদেষ্টা বলেন, এই জন্য জনদাবি উঠতে হবে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 2023 সালের বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি অনুযায়ী দেশে এখন মোট প্রাথমিক বিদ্যালয় আছে 1,14,630টি, যার মধ্যে সরকারি 65,567টি। এসব বিদ্যালয়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থী 1,97,00,000 বেশি, যা আগের বছর ছিল প্রায় 2,5,05 লাখ। আগের বছরের চেয়ে 8,32,000-এর বেশি শিক্ষার্থী কমে গেছে। কিন্তু কেন? এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তাই বলছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এটা হচ্ছে করোনার সময়ে আমাদের প্রাইমারি স্কুলগুলো বন্ধ ছিল, কিন্তু মাদ্রাসাগুলো চালু ছিল। এটা একটা বিষয় হয়েছে। আর একটা বিষয় হয়েছে যে অনেকগুলো শিল্পাঞ্চল আছে যেখানে বাপ মা দুইজনই কাজ করেন। সেইখানে আমাদের স্কুল যে আওয়ার, এই আওয়ারের সঙ্গে এদের কাজের সময়টা মেলানো কঠিন। সেই জন্য তারা অনেক সময় বাচ্চাদের মাদ্রাসাতে দিয়ে দিচ্ছেন সময়টা। আরেকটা প্রসঙ্গ হচ্ছিল যে নতুন কারিকুলামে যে পরীক্ষার বিষয়টাতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছিল, এই বিষয়টা অভিভাবকদের পছন্দ হচ্ছিল না। শিক্ষার্থীদের আকৃষ্ট করা ও পুষ্টির চাহিদা মেটাতে জানুয়ারিতে আবারও মিড ডে মিল চালু হচ্ছে বলেও জানান উপদেষ্টা। আমরা ইমিডিয়েটলি 150টা উপজেলার সেটা সবগুলো স্কুলে চালু করে দিচ্ছি। এক না কেটে পাশ হয়ে যাবে। আমাদের 150টা উপজেলা আমাদের জানুয়ারি থেকে চালু হয়ে যাবে। এর বাইরেও কিন্তু আছে। এর বাইরে কক্সবাজার আর বান্দরবনের জন্য একটা স্পেশাল প্রকল্প নেওয়া হয়েছে এবং এই প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্পে কিন্তু এই মিড ডে মিল রয়েছে। এর মানে 150টা উপজেলা, আরও 2টা 152টা উপজেলার সবগুলা স্কুল। এর বাইরেও কিন্তু আমরা 600 স্কুলে মিল্ক দিচ্ছি। প্রাথমিকে 2012 সালের কারিকুলাম ফিরছে আসছে বছর, তবে বড় পরিবর্তন আসবে না। আর মূল্যায়ন পদ্ধতিতেও পরিবর্তন আসছে বলে জানান উপদেষ্টা। 3 পর্যন্ত খুব একটা পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। আর 4-5-এর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমার্জন করছি। 25-এ পরিবর্তনটা হবে মাইনর, খুব বেশি না, মাইনর পরিবর্তন হবে। এর পরের প্রসঙ্গে পরিবর্তনটা মূল পরিবর্তন হবে এর পরের প্রসঙ্গে। মূল্যায়নটা কোনো পরিবর্তন আসছে কিনা নাকি আগের মতোই থাকবে? যেটা চলছিল এমন না, বরং অনেকটা আগের মতো। ওই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট নির্দেশিকা স্কুল পর্যায়ে পৌঁছায় দিচ্ছি, যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়। প্রাথমিক বিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষার মান বাড়াতে বাজেট বৃদ্ধির বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তাদের জন্য আকর্ষণীয় করতে হবে ক্ষেত্রটাকে, কিন্তু আলটিমেটলি ফল দাঁড়াচ্ছে আমার বাজেট বৃদ্ধি। কারণ বাজেট বৃদ্ধি গভর্নমেন্ট কখন করে? যখন জনগণের চাহিদা থাকে ওই দিক দিয়ে। প্রাথমিকের পাঠ্য বই ছাপানোর জন্য কার্যাদেশ এ মাসেই শেষ হলেও 1 জানুয়ারিতেই বই দেয়া সম্ভব হবে বলে জানান উপদেষ্টা। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় 2025 সালের 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাতের মাওলানা জুবায়েরের নেতৃত্বাধীন শুরায়ে নিজাম আয়োজন করবেন এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব করবেন মাওলানা সাদের অনুসারীরা।
ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম পর্ব শেষে আয়োজকরা মাঠ বিশ্ব ইজতেমা মাঠ সংক্রান্ত কমিটিকে 4 ফেব্রুয়ারি বুঝিয়ে দেবেন, আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা তা বুঝে নেবেন। ইজতেমার শেষে 11 ফেব্রুয়ারি কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন দ্বিতীয় পর্বের আয়োজনকারীরাও। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 1 মাস বাড়ানো হয়েছে। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30 নভেম্বর, তবে ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে। রোববার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সকল করদাতার অনলাইনে রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিলের সময় উভয় ক্ষেত্রে 1 মাস বাড়িয়ে একটি আদেশ জারি করেছে এনবিআর। ইতিমধ্যে 3,75,000 করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এবছর করদাতাদের রিটার্ন দাখিল ঝামেলাহীন হবে বলেও প্রত্যাশা করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বিমানের মাধ্যমে অবৈধভাবে স্বর্ণ আমদানি বন্ধে ও স্বর্ণ চোরাচালান রোধে কঠোর আইন করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এছাড়া ট্যাক্স প্রদানের ক্ষেত্রে রিটার্ন দেয়ায় আগামী বছর থেকে মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে যাত্রী সহায়তা সেবা কার্যক্রম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের কারণে গত 1 মাসে বিমানের যাত্রী সেবায় পরিবর্তন এসেছে। এরই ধারাবাহিকতায় কাস্টমস এলাকায় যাত্রী সেবা বাড়ানোর লক্ষ্যে এই হেল্প ডেস্ক কার্যক্রম চালু করা হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে যাত্রীরা তাদের যে কোনো সমস্যা ও অভিযোগ জানাতে পারবেন। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। নারী ফুটবলে বাৎসরিক সূচি এবং টুর্নামেন্ট বাড়ানোর দাবি সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনের। বাফুফেতে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে নিজেদের সমস্যার কথা জানান বাংলাদেশের অধিনায়ক। নারী ফুটবলকে এগিয়ে নিতে চাইলে ঘরোয়া প্রতিযোগিতা ও খেলোয়াড়দের দিকে আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। মমিনুর রিপনের রিপোর্ট। খেলা না থাকলেও সময়টা ব্যস্ততাই কাটছে বাংলাদেশ নারী ফুটবল দলের। দ্বিতীয়বার সাফ শিরোপা জিতে দেশে ফেরার পর থেকেই একের পর এক সংবর্ধনা পাচ্ছেন সাবিনা খাতুনের দল। কঠোর পরিশ্রমের পর সাফল্য, আর সাফল্যের পুরস্কার হাতে পেয়ে খুশি পুরো দল। তবে নারী ফুটবলে নির্দিষ্ট একটি কাঠামো চান বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। আমাদের একটা ক্যালেন্ডার থাকা উচিত, যেটা আসলে মেয়েরা জানবে যে তাদের এই বছরটাতে কি কি প্রোগ্রাম আছে। গত বছর যে জিনিসগুলো হয়েছে, এবছরও যে জিনিসগুলো হয়েছে, আমরা চাই না সেগুলো আবার রিপিট হোক। অনেকবার টুর্নামেন্ট খেলা হবে করে অনেকবার খেলা হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, মোটিভেশন হারাই ফেলছে মেয়েরা। সো আমি পার্সোনালি অনুরোধ থাকবে যেন এই জিনিসগুলো মেয়েরা আর ফেস না করে। অবশ্যই আমাদের তো খেলাই নাই, আমাদের একটা লিগ যেটা হয় সেটা হচ্ছে আপনার 1 মান্থের লিগ হয়, যেটা আসলে রিয়েলিস্টিক তো না, এবং লিগের একটা স্ট্রাকচার থাকা উচিত। তো আমার মতে হচ্ছে ডোমেস্টিক খেলা আপনি যত রাখতে পারবেন, আমার মনে হয় প্লেয়ারদের মান তত বাড়বে। গুঞ্জন আছে নারী ফুটবলারদের সাথে কোচ পিটার বাটলারের সম্পর্ক খুব একটা ভালো নয়, তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশের অধিনায়ক। কোচ খেলোয়াড় সম্পর্ক নিয়ে কথা বলেননি পিটার বাটলারও, তবে পুরুষ দলের কোচ হিসেবে বিবেচনায় আছেন এই ইংলিশ কোচ। বাংলাদেশের পুরুষ ফুটবল নিয়ে আমি মন্তব্য করব না। হ্যাভিয়ার ক্যাব্রেরা দল নিয়ে কাজ করছে। ফেডারেশনের সঙ্গে আমার এখনো চুক্তি আছে। যাই করি না কেন পেশাদারিত্বের মধ্যেই করতে চাই। আগামী বছর থেকে মেয়েদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠে গড়াতে চায় ফুটবল ফেডারেশনের নারী উইং। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হলে দ্রুতই রোডম্যাপ, সরকারের 100 দিন পূর্তিতে ডক্টর ইউনূসের ভাষণ। রাজনীতির আকাঙ্ক্ষা নেই সরকারের, পররাষ্ট্র উপদেষ্টা, সব দলের সমান সুযোগ নিশ্চিতের আশা ব্রিটিশ প্রতিমন্ত্রীর। কাল ট্রাইব্যুনালে তোলা হচ্ছে 10 সাবেক মন্ত্রী সহ 14 জনকে, গুম ও নির্যাতনের শিকার আরও 7 জনের অভিযোগ। দেশে খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, কেন্দ্রীয় ব্যাংক 3 কারণে অর্থনীতির ঝুঁকি বাড়ছে সিপিডি। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।